আকাশে আলো রহস্যের এখানেই শেষ নয়, হিঙ্গলগঞ্জের আকাশেও এবার রঙিন আলোর বিন্দু। হিঙ্গলগঞ্জের সীমান্তের আকাশে আলো রহস্য। সান্ডেলবিল ও হাসনাবাদের কাটাখালী এলাকায় আলো রহস্য। ড্রোন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সত্যি কি ড্রোন নাকি অন্য কিছু? অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই মুহূর্তে হাসনাবাদের যে 13 নম্বর সান্ডেলবিল এলাকা, একদম ভারতের সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তের আকাশে কিন্তু একাধিক রঙিন আলোর বিন্দু দেখা গেল। এবং পাশাপাশি হাসনাবাদের যে কাটাখালী ব্রিজ সীমান্ত, সেখানেও আকাশে কিন্তু একাধিক আলোর বিন্দু দেখা গেল। এবং এই আলোর বিন্দু দেখে কিন্তু এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত, যেমন আবার উৎসুক মানুষ কিন্তু সেগুলো দেখতে ভিড় জমিয়েছে। এলাকার মানুষের যেটা দাবি যে এগুলো সবটাই বাংলাদেশের ড্রোন, তারা অবৈধভাবে ভারতের আকাশে তারা ঘুরে বেড়াচ্ছে। এবং এই দুই জায়গাতেই একদিকে যেমন 13 নম্বর সান্ডেলবিল হিঙ্গলগঞ্জের, অন্যদিকে হাসনাবাদের যে কাটাখালী ব্রিজ এলাকা, সেখানে কিন্তু একদিকে যেমন বিএসএফ, অন্যদিকে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে। তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তারা নিজেরাও কিন্তু মোবাইল ক্যামেরায় কিন্তু সেইসব ছবি কিন্তু তারা ক্যামেরায় বন্দী করছেন। এবং এই বিষয়ে কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও কিন্তু জানাচ্ছেন যে একাধিক আলোর বিন্দু এই হিঙ্গলগঞ্জের যে সীমান্ত এলাকার আকাশে এবং হাসনাবাদের যে সীমান্তের আকাশে দেখা গেছে। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা যাক এই আলোর রহস্যের ভেদ হয় কিনা। রাতের আকাশে আলো রহস্য, এবার তা নিয়ে কথা বলা যাক নিউজ রুম লাইভে। পশ্চিমের পর এবার ভারতের পূর্বের আকাশ, সেখানেও ড্রোন। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকার আকাশে আলোর ফুলকি। 24 পরগনার আকাশে রহস্যময় আলোর ঘোরাফেরা। শিলিগুড়ির আকাশে ড্রোন, তদন্তে সেনা। এই দেখুন, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি। ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন। ভারতের পশ্চিম দিকে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত। এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত 10:30 নাগাদ 3টি ড্রোন দেখা যায়। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। সোমবার তখন সন্ধে 7:30। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল 24 পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত। হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায়। এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায়, আর এবার এ রাজ্যে। এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি। আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি। দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন, আকাশে আলোর ফুলকি। এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে। কি কারণে এই আলো, কোথা থেকে আসছে ড্রোন, সবটা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সেলারেট করবার চেষ্টা করছে। তবে এই বিষয়ে যে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী, আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে, তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরা এই বিষয়ে ভীষণ সচেতন আছেন। নিউজ 18 বাংলা।
একদিকে সীমান্তের আকাশে আলো রহস্য, আর অন্যদিকে সীমান্তের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে গুলি বিএসএফ এর মানকাছার সীমান্তে গুলি বিএসএফ এর 14 থেকে 16 বাংলাদেশের অনুপ্রবেশ। ঠাকুরানবাড়ি সীমান্তে পুশব্যাকের সময় বাধা, বিজেপির সঙ্গে বচসা বিএসএফ এর, পরিস্থিতি নিয়ন্ত্রণে, শূন্যে গুলি বিএসএফ এর। আর্মি যেটা প্রেস রিলিজ দিয়েছে সেখানে বলেছে প্রায় 14 থেকে 17 জন অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। তখন প্রথমে বিএসএফ বাধা দিয়েছিল, বাধা দেওয়ার পরে বিজিবি এসে প্রথমে তর্কাতর্কিতে লিপ্ত হয়, লিপ্তর পরে ঠেলাঠেলি হয়, আর তারপরে যখন পরিস্থিতি ওখানে উত্তেজনাময় তখন বিএসএফ কে শূন্যতে গুলি চালনা করতে হয় পরিস্থিতি সামান্য করার জন্য। কিন্তু তারপরেও অনেক দেরি অবধি এই যে জিরো ল্যান্ড বা নোম্যান্স ল্যান্ড বলা যায়, নোম্যান্স ল্যান্ডেই যে অনুপ্রবেশগুলি করার চেষ্টা করার যে সব লোক এসেছিল সেখানেই কিন্তু অবস্থান করে অনেক এখনো সেখানেই রয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত। আর এইটা কিন্তু শুধু ক্ষেত্র মানকাছারে বলেই না, সেটা করিমগঞ্জ, সুতাকান্দি, তারপর ত্রিপুরা সীমান্ত, সব সীমান্তই কিন্তু অহরহ অনবরত এই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে ভারতে। অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা, মেখলিগঞ্জ সীমান্তে ব্যাপক উত্তেজনা, বিএসএফ এর দিকে চড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, পাল্টা রুখে দাঁড়ায় বিএসএফ। মেখলিগঞ্জের বাগটোকরা ফুলকাডাবরি সীমান্তের ঘটনা, বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক। দুই সীমান্তে উত্তেজনার ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে আসামের মানকাছার, অন্যদিকে কোচবিহারের মেখলিগঞ্জ। $2 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে কংক্রিটের সেতু, কিন্তু সেই সেতুতেই বাঁশের রেলিং। অভিযোগ, লোক ঠকাতে বাঁশের রেলিংয়ে করা হয়েছে সাদা কালো রং। পুরুলিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে, আর তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রাই। সবে তৈরি হয়েছে কংক্রিটের এই সেতুর অনেকটা নিচ দিয়ে বইছে কাঁসাই, অথচ সেতুতে পাকাপোক্ত কোনো রেলিং নেই। কংক্রিটের সেতুতে বাঁশের রেলিং, এই রেলিংয়ে আবার সাদা কালো রং। স্থানীয়দের অভিযোগ, লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা। পুরুলিয়ার পুঞ্চা ব্লক, কাঁসাই নদীর একদিকে কেন্দা গ্রাম পঞ্চায়েতের কোনাপাড়া, অন্যদিকে কেশরগড় গ্রাম পঞ্চায়েত। এখানে সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি মেনে উদ্যোগ নেয় প্রশাসন। সেতু তৈরির জন্য বরাদ্দ করা হয় $2 কোটি টাকা। শুরু হয় কাজ, সেই সেতু তৈরিও হয়ে গিয়েছে, এখন উদ্বোধনের অপেক্ষা। এমন একটি সেতুতে বাঁশের রেলিং, এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, $2 কোটি টাকা খরচ করে কংক্রিটের সেতু তৈরি হলো, অথচ কেন পাকাপোক্ত রেলিং তৈরি করলো না ঠিকাদার সংস্থা? শক্তপোক্ত সেতুর পলকা রেলিংয়ে বিপদ হলে দায় কার? 2016 সালে এটা উদ্বোধন করেছিল, মানে শুরু, দেখ এই বছর কমপ্লিট হইলো, কিন্তু জানি নাই কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে। মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে। আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক মিলিয়ে তাহলে হয়তো বাঁশের বেড়াটা বিপজ্জনকই বটে। আমরা চাই যাতে বাঁশের বেড়ার বদলে যেমন যে লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয়। ব্রিজ উদ্বোধন হয়নি, আমি যাব সেখানে, এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো, এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে, বাঁশের বেড়া কেন দেওয়া হয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। জমি হাতিয়ে জুটলো মার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, হাসনাবাদের ছবি। জমি রেজিস্ট্রি অফিসে ধুন্ধুমার, সই জাল করে কাকার জমি হাতিয়ে জুটলো মার। রেজিস্ট্রি অফিসের মুহুরিদের মার। ভাইপোকে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠির বাসিন্দা রুদ্র বৈদ্য। রুদ্রর কাকা কর্মসূত্রে থাকেন কলকাতায়, আর কাকার হিঙ্গলগঞ্জের জমি হাতানোর অভিযোগ মামা তারক মণ্ডলকে দিয়ে কাকার সই জাল করে নিজের নামে জমি রুদ্রর। জমি বিক্রি করতে গিয়ে ভাইপোর পর্দাফাঁস। তাই এরকম বেআইনি কাজ কেন করলেন? কাকুর কাছে টাকা পেতাম তো সেই জন্য করেছিলাম, লিখেছিলাম। ও কাকুর কাছে টাকা পেতেন বলে বেআইনিভাবে এরকমভাবে জায়গা লিখে নেবেন? কাকুর লিখে দেওয়ার কথা ছিল, তাই ওই ডেট সেই দিন করেছিল, সে কাকু সেদিন আসেনি, তাই ওই কাকু। আমার ভাগ্নে রুদ্রপ্রসাদ বৈদ্য
বলেন যে ওই কলবৈদ্য নামটা সই করে এই লিখে দিতে হবে। আমার কোনো আই কার্ড আধার কার্ড কিছু দিতে পারবো না, তবে কিচ্ছু লাগবে না, শুধু সইটা করতে হবে। এই আমি সই করে দিয়ে ফেলেছি। আপনার নাম কি? হ্যাঁ, তারক মন্ডল। তা আপনি জাল করে সই করলেন কেন? প্রকৃত তথ্যটা সামনে আসুক, প্রশাসন তদন্ত করুক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং যারা অপরাধ, যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছে বা এই বিষয়গুলো হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। শিলিগুড়িতে সরকারি জমিতে নির্মাণ, এসজেডি এর জমি দখল করে বাড়ি দোকান। বেআইনি নির্মাণ ভাঙতে তিনবার নোটিশ, কাজ না হওয়ায় বাড়ি ভাঙল পুরসভা। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি, আমরা 3 বার করে নোটিশ দিয়েছি। এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে, এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে, যেটা আমাদের ডিমোলিশ করতে হবে, আমাদের এগুলো ভাঙতে হবে। রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা এসজেডির জমি, সরকারি জমি। আমরা তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা নেব না। অনেকবার তার সঙ্গে আমরা বসাবসি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে, যে আমরা যে টাকাটা ওকে দিয়েছি সেই টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক। কিছুই কথা শুনছে না, আজকে দেবো কালকে দেবো করে আমরা তারপর আমি বাধ্য হয়েছি, আমি ভাড়া বাড়িতে থাকি, বাধ্য হয়েছি বাড়ি করতে। আমাদের কোনো নোটিশে কোনো ইনফরমেশন আমরা পাইনি। পটাশপুরে দখলমুক্ত সরকারি জমি, উদয়পুরে সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ, বেআইনি বাড়ি দোকান ভাঙল প্রশাসন। ভালো সিএনজি পাচ্ছে। গত বছর বর্ষায় নদীবাঁধ ভেঙে বিপত্তি, জলের তোড়ে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। ডেবরায় সেই রাস্তায় সারাতে উদ্যোগী পূর্ত দপ্তর। 9 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা। সেই রাস্তায় সংস্কার হচ্ছে। ডেবরার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। গত বছর বর্ষায় এই নদী ফুঁসে ওঠে, জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ, ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা, জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। এইসব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে 9 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়েছে। কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখে এসেছি, ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায়, সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা, সেই রাস্তায় সংস্কার হচ্ছে। কাজ শেষের অপেক্ষায় ডেবরা। খুবই ভালো, সরকারের পক্ষ থেকে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হয়েছে, এতে আমরা খুব খুশি। ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত, মেরামত হলে খুব সুবিধা হয়। তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল, রাস্তাটা প্রচুর ক্ষতি হয়ে গেছিল, মানে সে একদম চলাফেরা খুব অসুবিধায় পড়ে যেত। এখন আমি খুব খুশি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তা হলো নবরত্ন শিব মন্দিরের ছবি। এই নবরত্ন শিব মন্দির কোথায়? মুর্শিদাবাদে। এই মন্দির প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরের গায়ে এখনো লেগে রয়েছে ইতিহাসের গন্ধ।
যদিও এখন বয়সের ভারে ধুঁকছে এই মন্দির। এবার এই মন্দিরই সংস্কারের উদ্যোগী মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মন্দিরের গায়ে আগাছা, খসে পড়ছে ইট, দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকছে। মুর্শিদাবাদের বড়োয়ার প্রাচীন নবরত্ন শিব মন্দির, এই মন্দিরই এবার সংস্কার করতে উদ্যোগী জেলা প্রশাসন। যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেগুলো গবেষণার একটা যেমন বিষয়, আবার ধর্মীয় রীতিনীতি পালন একটি বিষয়, এবং মানুষের বাঙালি আমাদের পায়ের নিচে সর্ষে আছে, বেড়ানোটাও আমাদের কাছে একটা বিষয়। আজকে এই বাংলার মন্দিরগুলো নবরূপে তাদের রক্ষণাবেক্ষণ 34 বছর সিপিএম ভাবেনি, বিজেপি পার্টি কোনোদিন ভাবেনি, অর্থাৎ এগুলো আমাদের ঐতিহাসিক স্মৃতি, তাকে বাঁচানোর জন্য এই উদ্যোগগুলো গ্রহণ হয়েছে। বড়োয়ার পাঁচথপির হাতিবাগান, এখানে রয়েছে প্রায় 500 বছরের প্রাচীন শিব মন্দির। একসময় বড়োয়ার এক গ্রামের জমিদার ছিলেন জগন্নাথ ঘোষ মল্লিক। তিনি নবরত্ন শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন। 9টি শিবলিঙ্গের মন্দির, তাই নবরত্ন শিব মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের আবেগ, বছরে নানা অনুষ্ঠানও হয়। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ পর্যটকদের মন টানে। সময় গড়িয়েছে, মন্দিরের শরীরেও পড়েছে বয়সের ছাপ, তাই মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের আশা এতে আগ্রহ বাড়বে পর্যটকদের। আনুমানিক 400-500 বছর আগের মন্দির। জগন্নাথ ঘোষ মল্লিক বলে এক জমিদার এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল তখন। তো এই মন্দিরটা আমরা ছোটো থেকে দেখে আসছি, অনেক মানুষের আবেগ আছে এই মন্দিরের প্রতি। তো এখন যেটা জানতে পারছি যে এই মন্দিরটা উন্নতির কথা যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। শ্রাবণ মাসে একটা জল ঢালা হয়, তখন প্রচুর লোকের সমাগম হয় এবং সেখানে প্রচুর লোক আসে, প্রসাদ বিতরণ হয়, সবাই মিলে আনন্দ করা হয়, সাজানো হয় ঠাকুরকে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বর্ষার আগে জেলায় জেলায় নাগারে বৃষ্টি, বাদাম চাষে ক্ষতি, জলপাইগুড়িতে রোদ বৃষ্টির খেলা। আর জলপাইগুড়ি শহর থেকে পরিষ্কার দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে। বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি। জলপাইগুড়িতে দিন 15 ধরে চলছে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা, এখানে চীনাবাদাম চাষ হয়। এবছর প্রায় 3500 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে 2000 হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায়। নাগারে বৃষ্টিতে তিস্তার চরের সারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা, কেউ কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা, কিন্তু রোদ কোথায়? বাদাম শুকোচ্ছে না, পচে কালো হয়ে যাচ্ছে। বাদাম করছি 5 বিঘা, বাদাম এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি, বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবে। এগিয়ে বর্ষা, জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি। জলপাইগুড়িতে কখনো রোদ, কখনো বৃষ্টি। মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা।
জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা। কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু এই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। হাত বাড়ালেই মেঘ, মেঘের মাঝে দার্জিলিং, ঘন কুয়াশার চাদর। খামখেয়ালি কালিম্পং, কখনো মেঘ কখনো ঝলমলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে, উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। নিউজ 18 বাংলা।